Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প, পেঁচো ওঝা। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, পেঁচো ওঝা। গ্রামের পশ্চিম প্রান্তে মাঠপাড়ার একেবারে শেষ মাথায় দাঁড়িয়েছিল সেই ন্যাড়া আমড়া গাছটা। গাছ বললে অবশ্য ভুল বলা হয়, ওটা যেন ছিল গ্রামের বুকের উপরে দাঁড়িয়ে থাকা একটা নীরব প্রহরী। কত বছরের পুরনো তা গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটিও বলতে পারবেন না। একসময় নাকি গাছটা ফল ভারে নুয়ে থাকত, কিন্তু বহু বছর আগে বজ্রাঘাতে তার অধিকাংশ ডালপালায় শুকিয়ে যায়। এখন কেবল কয়েকটি বেঁকে যাওয়া কালচে ডাল আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো কঙ্কালসার দৈত্য অন্ধকারের মধ্যে দুহাত তুলে অপেক্ষা করছে। জায়গাটা এমনিতেই জনমানব শূন্য। দিনের বেলায় মাঝে মাঝে মাঠপাড়ার গরু চড়ানিরা গরু নিয়ে আসে, কিন্তু সূর্য পশ্চিমে হেলে পড়লেই চেহারাটা বদলে যায়। সন্ধ্যের পর গ্রামের মানুষ সচরাচর এদিকটায় আসে না। তার কারণ অবশ্য শুধু নির্জনতাই নয়, গাছটাকে নিয়ে নানা রকম কথা প্রচলিত ছিল গ্রামে। কেউ বলতো বহু বছর আগে গাছটার নিচে এক গোয়ালা বজ্রপাতে মারা গিয়েছিল। কেউ বলতো কোনো এক নববধূ অভিমানে গলায় দড়ি দিয়েছিল ওই গাছের ডালে। সত্যি মিথ্যে কেউ জানত না, তবে গ্রামের লোকের বিশ্বাস ছিল সন্ধ্যের পর ওই আমড়া গাছের আশেপাশে না যাওয়াই ভালো। আজ সেই নির্জন গাছটার নিচে এসে দাঁড়িয়েছে মাধব। আকাশের অবস্থা ভালো নয়। পশ্চিম দিক থেকে কালো মেঘের বিশাল দল ধীরে ধীরে এসে পুরো আকাশটাকে ছেয়ে ফেলেছে। শেষ বিকেলের আলোটুকুও মুছে যেতে শুরু করেছে। মাধবের হাতে ধরা হ্যারিকেনের শিখাটা হাওয়ার দাপটে দুলছে। সে একবার গ্রামের রাস্তার দিকে তাকায়, আর একবার মাঠের সরু আলপথটার দিকে। তারপর একটু অন্যমনস্ক হয়ে পড়ল। সুলতার তো এখানেই আসার কথা ছিল, তবে এখনো এলো না কেন? মাধবের মনে অকারণেই একটা অস্বস্তি জেগে উঠল। ঠিক তখনই বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো, তারপর আরো জোরে। মাধব বিরক্ত হয়ে হাতের ছাতাটা খুলতে যাবে এমন সময় আমড়া গাছটার উপর থেকে একটা বীভৎস কর্কশ অমানসিক গলার আওয়াজ ভেসে এলো। মাধব! মুহূর্তের মধ্যে মাধবের বুকটা ধড়াস করে উঠল। হাতের ছাতাটা মাঝপথেই থেমে গেল। সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল। ধীরে ধীরে প্রবল আশঙ্কা নিয়ে সে মুখ তুলে তাকালো গাছটার অন্ধকার ডালপালার দিকে। আর কিছু বুঝে উঠবার আগেই ঘটনাটা ঘটে গেল। আমড়া গাছের অন্ধকার ডালপালার ভেতর থেকে বিদ্যুৎ বেগে যেন কি একটা নেমে এলো। মাধব প্রথমে কিছুই বুঝতে পারেনি। পরের মুহূর্তে অনুভব করলো মোটা গরু বাঁধার দড়ির মতো কিছু একটা তার গলায় শক্ত করে জড়িয়ে গেছে। এত দ্রুত সবকিছু ঘটলো যে আত্মরক্ষা সুযোগ পর্যন্ত পেল না সে। এক ঝটকায় সেই দড়িটা তার গলার চারপাশে মরণ ফাঁসের মতো শক্ত হয়ে আটকে গেল। হাতের হ্যারিকেনটা ছিটকে পড়ে গেল দূরে। মাধব প্রাণপণে দুই হাত দিয়ে দড়িটা আলগা করার চেষ্টা করলো, কিন্তু দড়িটা যেন লোহার শিকলের মতো শক্ত।
শক্ত হয়ে তার গলায় বসে গেছে। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পা দুটো শূন্যে ঝুলতে ঝুলতে উন্মত্তের মতো ছটফট করে চলেছে। এরপর ধীরে ধীরে ছটফটানিও ক্রমশ কমে আসতে লাগলো, আর কয়েক মুহূর্ত পর তার শরীরটা নড়ল না। গ্রামের পশ্চিম প্রান্তের সেই নির্জন আমড়া গাছটার নিচে ঝড় বৃষ্টির রাতের মধ্যে নিঃশব্দে ঝুলতে থাকলো মাধবের নিথর দেহটা। বিকেলের আলো তখন ক্রমশ ফিকে হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্যটা লাল তামার থালার মতো ঝুলে রয়েছে। সারাদিনের গরমের পর মাঠের উপর দিয়ে একটা মৃদু বাতাস বইতে শুরু করেছে। দূরে বাঁশবাগানের মাথাগুলো দুলছে। পেঁচু ওঝা কুয়োতলায় হাত পা ধুচ্ছিল। বছর 60-এর কোটা পেরিয়েছে বটে, কিন্তু শরীর এখনো বলিষ্ঠ। গায়ের রং গৌর কৃষ্ণবর্ণ, মাথা ভর্তি পাকা চুল, আর চোখ দুটো এমন তীক্ষ্ণ যে একবার কারোর মুখের দিকে তাকালেই যেন তার মনের কথা পড়ে ফেলতে পারে। হাত পা ধোয়া শেষ করে গামছা দিয়ে শরীর মুছতে মুছতে ঘরের দাওয়ায় পাতা বাঁশের মোড়াটায় বসতে যাবে, এমন সময় বাইরের উঠোনে আচমকা একটা হুড়মুড় শব্দ শোনা গেল। পেঁচু ওঝা মুখ তুলে তাকিয়ে দেখল গায়ের জমিদার গোপাল চ্যাটুর্যে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসেছে উঠোনের দিকে। সঙ্গে দুজন লাঠিয়াল। চেহারা দেখে মনে হচ্ছিল যেন বহু দূর পথ ছুটে এসেছে। কপাল জুড়ে ঘাম, মুখ ফ্যাকাশে, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। উঠোনে পা দিতেই সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। একেবারে ছুটে এসে পেঁচু ওঝার পায়ের কাছে ধপাস করে পড়ে গেল। আমাকে বাঁচাও পেঁচু, আমাকে বাঁচাও। বলতে বলতেই দুহাতে পেঁচু ওঝার পা জড়িয়ে ধরল। পেঁচু ওঝা খানিকটা বিস্মিত হলো, ছিটকে দুপা পিছিয়ে গেল। জমিদার গোপাল চ্যাটুর্যে এই গ্রামের গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি। উচ্চ বর্ণের, গ্রামের সকলেই তাকে সম্মান করে, কিন্তু সে একজন সামান্য ওঝা, তাও আবার নিচু জাত। তাই ব্রাহ্মণের পা ছোঁয়াটা বড় আঁতে ঘা লাগলো। সে বলল, আরে আরে আরে, এ কি করছো ঠাকুর? আমার যে পাপ হবে। গোপাল ঠাকুর উঠতে গিয়েও যেন পারল না, বুকটা দ্রুত ওঠানামা করছে। পেঁচু, তোমাকে যেতেই হবে, না গেলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? কার সর্বনাশ? গোপাল চ্যাটুর্যে একবার চারপাশে তাকালো, যেন আশঙ্কা করছে কেউ তাদের কথা শুনে ফেলবে। খুলে বলুন জমিদার মশাই, কি হয়েছে? এমন কি বিপদ ঘটেছে যে এভাবে ছুটে এলেন? গোপাল চ্যাটুর্যে মাথা তুলে পেঁচু ওঝার মুখের দিকে তাকালো। তার চোখে তখন এমন এক আতঙ্কের ছাপ যা দেখে পেঁচু ওঝার বুকের ভেতরটাও অকারণে একটা অস্বস্তি জেগে উঠল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তার পাঁজরের হাড়গুলো নড়ছে। মুখের রং ধূসর হয়ে গেছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে, আর চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত। পেঁচু ওঝা একবার গোপাল চ্যাটুর্যের মুখের দিকে তাকিয়ে বুঝল এই অবস্থায় লোকটার কাছ থেকে কোনো কথা আদায় করা যাবে না। সে বারান্দার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় ডাক দিল, শান্তা, শুনছো? এক ঘটি জল নিয়ে এসো তো তাড়াতাড়ি। শান্তা পেঁচু ওঝার স্ত্রী। 50 পার হলেও মুখখানিতে এখনো এক ধরনের স্নিগ্ধতা রয়ে গিয়েছিল। সংসারের অধিকাংশ দায়িত্বই সে একাই সামলায়। পেঁচু ওঝার কাছে নানা জায়গা থেকে লোকজন আসে, তাদের আপ্যায়নের ভারও ছিল তারই উপর। কিছুক্ষণের মধ্যেই সে কাঁসার গ্লাসে জল নিয়ে বাইরে এলো। গোপাল চ্যাটুর্যের দিকে একবার তাকিয়ে বলল, ও মা, জমিদার মশাই যে, পেন নাম নেবেন। গোপাল চ্যাটুর্যে কোনো উত্তর দিতে পারল না।
কেবল কাঁপা কাঁপা হাতে হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিল। এক নিঃশ্বাসে প্রায় পুরো গ্লাস খালি করে বলল, আমি শেষ হয়ে গেলাম গো। আমার মেয়েটাকে তো চেনো, সুলতা। পেঁচো ওঝা মাথা নাড়ল। সুলতাকে সে চেনে, শান্ত, ভদ্র, লাজুক স্বভাবের। জমিদার বাড়ির মেয়ে হলেও গ্রামের কারুর সঙ্গে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। গোপাল চ্যাটুর্যে বলল, দুদিন আগেও সব ঠিক ছিল, হাসতো, কথা বলতো, আর 5টা মেয়ের মতোই ছিল। কিন্তু কাল জনার্দন মাস্টারের কাছে গানের তালিম নিতে গিয়েছিল। কি কারণে তালিম শেষ হতে বেশ দেরি হয়ে যায়। ফিরতে ফিরতে সন্ধে নেমে আসে। সুলতা সাধারণত বড় রাস্তা দিয়েই বাড়ি ফেরে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য জোড়োর মাঠের পাশের আলটা ধরে। গ্রামের লোক তো ওই পথ দিয়ে সন্ধ্যের পর এড়িয়ে চলে, কিন্তু মেয়েটা বোধহয় সেদিন আর সেসব ভাবেনি। আর ওই মাঠের পাশ দিয়ে আসার পর থেকেই সব গোলমালটা শুরু হয়েছে। পেঁচো বাড়ি ফিরে প্রথমে চুপচাপ হয়ে গেল, তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আচরণও বদলাতে লাগলো। চোখে মুখের চাহনি পর্যন্ত পাল্টে গেল, যেন আমার নিজের মেয়ে নয়, অন্য কেউ তার ভেতর থেকে কথা বলছে। আমি বাপ হয়ে বুঝতে পারছি, ঝোড়োর মাঠের থেকে কোনো অশুভ জিনিস ওর পিছু নিয়েছে। পেঁচো ওঝার চোখ সরু হয়ে এলো, গম্ভীর গলায় বলল, কি করেছে সে? ও সব মুখে বোঝানো যায় না পেঁচো। তোমাকে যেতে হবে একবার, শুধু একবার গিয়ে আমার মেয়েটাকে দেখো। আমার সুলতার কোনো অশুভ ছায়া পড়েছে। চলো পেঁচো। বিকেলের আলো ততক্ষণে মলিন হয়ে এসেছে। বারান্দার উপর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পেঁচো ওঝা হুকোর নলটা ধীরে ধীরে মুখের কাছে এনে টানতে লাগলো চোখ বুজে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে ধীরে ধীরে বলল, আপনি বাড়ি যান জমিদার বাবু, আমি একটু পরে আসছি। আমার আমার মেয়েটাকে বাঁচিও ভাই, বাঁচিও। জমিদার গোপাল চ্যাটুর্যে আর কিছু না বলে দ্রুত পায়ে উঠোন পেরিয়ে গ্রামের পথে চলে গেল। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে চারপাশে নেমে আসছে। বাঁশবনের ফাঁক দিয়ে শালিকের ঝাঁক নিজেদের বাসার দিকে উড়ে যাচ্ছে। পেঁচো ওঝা বারান্দার এক কোণে রাখা তার পুরনো ঝোলাটা নামাতে যাবে, এমন সময় পেছন থেকে শান্তার কণ্ঠস্বর শোনা গেল। গলায় বিরক্তি আর ক্ষোভ স্পষ্ট। আমি যাচ্ছি মানে? বলি আমি যাচ্ছি মানেটা কি? আবার কি হলো? কি হলো মানে? তোমাকে কতবার বলেছি এইসব ছাই পাশ কাজকর্ম ছেড়ে দাও, তবু তোমার কানে কথা ঢোকে না। পেঁচো ওঝা থমকে দাঁড়ালো। পেছন ফিরে দেখল শান্তা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা গম্ভীর। পেঁচো ওঝা হালকা হাসল। সে জানত এই নিয়ে স্ত্রীকে বোঝানো বৃথা। শান্তা এবার আরো উত্তেজিত হয়ে উঠল। সারা জীবন ধরে দেখছি, কেউ অসুখে পড়ল, কেউ ভূতে ধরল, কেউ আবার রাতের বেলা শ্মশানে কি দেখেছে, ব্যাস সবাই ছুটে আসে পেঁচো ওঝার কাছে, আর তুমি সব কাজ ফেলে তাদের পিছনে ছুটে বেড়াও। মানুষ বিপদে পড়ে আসে বলেই তো যেতে হয়। আমাদের ছেলেটার কথা কি ভুলে গেছো? হ্যাঁ, অকালে আমাদের ছেড়ে। তুমি তো জানোই ওইসব অশরীরীরা সুযোগ পেলেই ক্ষতি করে। ছেলেটারে তো হারিয়েছি, তোমার যদি কিছু একটা হয়ে যায়। পেঁচো ওঝা ধীরে ধীরে বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসল। মনে পড়ল তার একমাত্র ছেলে মাধবের কথা। আজও সেই স্মৃতি মনে পড়লে পেঁচো ওঝার বুকের ভেতরটা হু হু করে ওঠে। পেঁচো ওঝার চোখের মনে ছিল মাধব। বছর 2 আগে এক শ্রাবণ মাসে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নেমেছিল।
সন্ধ্যের পরেই পাশের গ্রামের এক যজমানের বাড়ি থেকে লোক এসে খবর দিল তাদের বাড়ির বউ নাকি অদ্ভুত এক উপদ্রবে পড়েছে। গ্রামের লোকজনের ধারণা ছিল কোনো অপদেবতার কুনজর পড়েছে। উপায়ন্তর না দেখে পেঁচো ওঝাকে যেতে হয়েছিল। রাত গভীর পর্যন্ত চলেছিল ঝাড়ফুঁক, মন্ত্রপাঠ আর নানা ক্রিয়া। শেষ রাতের দিকে কাজ শেষ করে যখন সে বাড়ি ফিরল তখন আকাশের অবস্থা ভয়ঙ্কর। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে সে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ল। আর সেখানেই ঘটে গেল সর্বনাশ। বাড়ি ফেরার পর একটি কাজ সে করতে ভুলে গিয়েছিল। অন্তত 7 দিনের জন্য বাড়ির প্রত্যেকটি সদস্যকে বিশেষ মন্ত্রের দ্বারা বন্ধন করে রাখতে হয়। সাধারণ মানুষের কাছে বিষয়টা হয়তো কুসংস্কার বলে মনে হতে পারে, কিন্তু তন্ত্র ও ঝাড়ফুঁকের জগতে এর একটা বিশেষ গুরুত্ব আছে। পেঁচো ওঝার বিশ্বাস ছিল যখন কোনো ওঝা বা গুণিন অপশক্তির সঙ্গে সংঘাতে জড়ায় তখন সেই প্রেত ওই ওঝার পিছু নেয়। অনেক সময় তারা সরাসরি ক্ষতি করতে না পারলে তার সংসার, সন্তান কিংবা নিকট জনের উপর আঘাত আনার চেষ্টা করে। এই কারণেই ঝাড়ফুঁক বা প্রেতক্রিয়া শেষে বাড়ি ফিরে মন্ত্রপুত রক্ষাবন্ধন দেওয়া ছিল অত্যন্ত জরুরি। সেদিন বাড়িতে মাধব ছিল না। পরদিন ভোরে ঝুড়ুর মাঠের বিশাল আমড়া গাছটায় মাধবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই থেকে শান্তা মনে করে ছেলের মৃত্যুর জন্য পেঁচোই দায়ী। কোনো এক অপশক্তি পেঁচোর উপরেই প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলেটাকে মেরে ফেলেছে। মুখে ক্লান্ত হাসি হেসে পেঁচো বলল, তুই এখনো আগের মতোই আছিস শান্তা? হ্যাঁ আছি, কারণ আমি ভয় পাই। শান্তার গলাটাও ভারী হয়ে এলো। তুমি বুঝবে না, রাতে ঘুম ভেঙে গেলে আমি এখনো ভাবি এবার বুঝি কেউ এসে খবর দিল পেঁচো ওঝা আর নেই। কথাটা বলে সে ঘুরিয়ে নিল মুখটা। পেঁচো ওঝা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিন্তু সে যে পথ বেছে নিয়েছে সেখান থেকে সরে আসার উপায় নেই। আমি যদি জানি একজন মানুষ বিপদে আছে আর তাকে সাহায্য করার ক্ষমতা আমার আছে, তবু আমি যদি মুখ ফিরিয়ে নেই, তাহলে এই বিদ্যা নিয়ে আমি কি করব? আমি তখন বয়সে ছোট। বাবা বলেছিলেন, মনে রাখিস পেঁচো, এই বিদ্যা ব্যবসা নয়। মানুষ যখন সব দরজা বন্ধ দেখে তোর কাছে আসবে তখন তাকে ফিরিয়ে দিবি না, প্রাণ থাকতেও না। আর যদি মেয়েটার সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমি কি করে বসে থাকি বলো তো? আর যদি তোমারই বিপদ হয়? মৃত্যু একদিন আসবেই, কিন্তু ভয়ে যদি কর্তব্য ছেড়ে দিই তাহলে বেঁচে থেকেও লাভ কি? জানি, বারণ শুনবে না, সাবধানে থেকো। বারান্দার কোণে রাখা পুরনো ঝোলাটা কাঁধে তুলে নিল। তারপর একবার পশ্চিম আকাশের দিকে তাকাল। সন্ধে নেমে এসেছে। গোপাল চ্যাটুর্যের বিশাল বড় জমিদার বাড়ির সামনে লোকজনের ভিড় উপচে পড়েছে। কাপালিপাড়া তো বটেই, আশেপাশের পাড়া থেকেও অনেকেই খবর পেয়ে ছুটে এসেছে। পেঁচো ওঝাকে দেখতে পেয়ে ভিড়ের মধ্যে হালকা গুঞ্জন উঠল। লোকজন সরে গিয়ে তার জন্য রাস্তা করে দিল। পেঁচো ওঝা ধীর পায়ে এগিয়ে গিয়ে গোপাল চ্যাটুর্যের সামনে দাঁড়ালো। তারপর গম্ভীর গলায় বলল, মেয়ে কোথায়? গোপাল চ্যাটুর্য কাঁপা কাঁপা হাতে উঠোনের এক কোণের মাটির দলিজ ঘরটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ঘরের মধ্যে, বাইরে থেকে বন্ধ করে রাখা আছে। পেঁচো ওঝা চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে ফিরে দৃঢ় স্বরে বলল, তোমরা সবাই একটু পিছনে সরে দাঁড়াও। কথাটা শুনে মুহূর্তের মধ্যে লোকজন আরো কয়েক হাত পিছিয়ে গেল। অনেকের মুখেই তখন স্পষ্ট ভয়ের ছাপ। পেঁচো ওঝা ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগিয়ে এলো।
দরজার সামনে এসে নিচু হয়ে মাটি থেকে একটা ছোট্ট ঢিল কুড়িয়ে ঢিলটা ডান হাতের মুঠোয় চেপে ধরে চোখ বুজে কি যেন মন্ত্র বিড়বিড় করতে লাগলো। তারপর এক ঝটকায় দরজার খিল খুলে দিল, আর সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে একটা বরফ শীতল দমকা বাতাস হুড়মুড় করে বাইরে বেরিয়ে এলো। সেই বাতাসের সঙ্গে বেরিয়ে এলো এক অদ্ভুত ভ্যাপসা পচা গন্ধ। মনে হলো যেন বহুদিনের পচে যাওয়া কোনো জিনিস ঘরের মধ্যে জমে আছে। গন্ধটা এতটাই তীব্র যে পিছিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক নাকে আঙুল চাপা দিল। পেঁচোঝা অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করল না। ঘরের ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ডাকলো, সুলতা মা। ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। পেঁচোঝা আবার ডাকলো, সুলতা মা, বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। কয়েক মুহূর্ত নিস্তব্ধ। তারপর হঠাৎ ঘরের গভীর অন্ধকার থেকে ভেসে এলো এক গভীর কর্কশ কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর কোনো কিশোরী মেয়ের নয়। সেই শব্দ শুনে পেঁচোর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চলে যাও ওঝা, চলে যাও। ঘরের ভেতরে আবার নেমে এলো নিস্তব্ধতা। পেঁচোঝা স্থির চোখে অন্ধকারের দিকে তাকিয়ে দেখল ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে এক জোড়া হলুদ চোখ ধিক ধিক করে জ্বলছে। স্থির পলকহীন অস্বাভাবিক সেই চোখ অন্ধকার ভেদ করে এক দৃষ্টে তাকিয়ে রইল পেঁচোঝার দিকে। কে তুই? কেন এই মেয়েটার ঘাড়ে চেপেছিস? এখনই বেরিয়ে যা, না হলে কিন্তু তোকে নরকে পাঠানোর ব্যবস্থা করব। অন্ধকারের ভেতর থেকে এবার আরো দৃঢ় কণ্ঠে জবাব এলো, আমার পিছনে লাগতে শোনা ওঝা, আমাকে আটকানোর ক্ষমতা তোমার নেই। নিজের ভালো চাও তো ফিরে যাও। পেঁচো বুঝল যে কথায় কাজ হবে না। হাতে রাখা সেই মন্ত্রপুত মাটি কালো অন্ধকারকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। একটা তীব্র হাওয়ার ধাক্কা পেঁচোঝাকে এক ধাক্কায় উড়িয়ে নিয়ে বাড়ির উঠোনে ফেলল। ঘটনাটা এত আকস্মিক ঘটে গেল যে বাড়িতে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মাটিতে পড়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ যেন কিছুই বুঝতে পারল না পেঁচো। মাথার ভেতরটা ভম করছিল, বুকের মধ্যে এখনো সেই অদৃশ্য আঘাতের ধাক্কাটা রয়ে গেছে। জীবনে বহু অপদেবতা, বহু প্রেতাত্মা, বহু অশুভ শক্তির মুখোমুখি সে হয়েছে, কিন্তু এমন শক্তির সম্মুখীন তাকে খুব কমই হতে হয়েছে। উঠোনে দাঁড়িয়ে থাকা লোকজনের মুখে তখন আতঙ্ক স্পষ্ট। কেউ কথা বলার সাহস পাচ্ছে না। গোপাল চাটুর্যের স্ত্রী প্রায় দৌড়ে ঘরের ভেতর থেকে এক গ্লাস জল এনে পেঁচোঝার হাতে দিল। পেঁচো, পেঁচো, কি হলো তোমার? জল খাও, জল খাও, হ্যাঁ জল খাও। পেঁচো কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ধীরে ধীরে কয়েক চুমুক জল খেল। ঠান্ডা জল গলা দিয়ে নামতেই যেন কিছুটা শক্তি ফিরে পেল সে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে সেই বন্ধ ঘরটার দিকে তাকিয়ে তারপর গোপাল চাটুর্যকে বলল, শুনুন জমিদার বাবু, আমি এই বাড়ি বন্ধন করে দিয়ে যাচ্ছি। আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ এই গণ্ডির ওপারে কেউ যাবে না, কেউ না। আপনার মেয়ের বড় বিপদ ঠাকুর, বড় বিপদ। একটু থেমে সে আরো নিচু স্বরে যোগ করল, আর যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে শুধু আপনার মেয়ে নয়, বিপদ আরো বড়।
বাড়িতে ফিরে ক্লান্ত শরীরে কাঁধের ঝোলাটা নামিয়ে রেখে শরীরটা এলিয়ে দিল বিছানায়। শান্তা অনেকক্ষণ ধরেই স্বামীর মুখের দিকে তাকিয়েছিল। এত বছরের সংসারে পেঁচুকে সে খুব ভালো করে চেনে। সাধারণত কোনো ঘটনার পরে তার মুখ এমন হয় না। ধীরে ধীরে বিছানার পাশে বসে শান্তা নরম গলায় বলল, কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? কিছু বলবে? পেঁচু ওঝা চোখ খুলে স্ত্রীর দিকে তাকালো। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনে অনেক ভূতে ধরা মানুষকে ঝাড়িয়েছি শান্তা। কত রকম খারাপ শক্তির মুখোমুখি হয়েছি তার হিসেব নেই, কিন্তু আজ যার সামনে দাঁড়ালাম এমন ক্ষমতা আমি কোনো দিন দেখিনি। শান্তার বুকটা ধক করে উঠল। ঘরের ভেতরে মুহূর্তের জন্য একটা নীরবতা নেমে এলো। মেয়েটার বড্ড বিপদ শান্তা, খুব বড় বিপদ। তাড়াতাড়ি কিছু একটা না করলে মুশকিল হয়ে যাবে। তাহলে এখন কি হবে গো? মেয়েটাকে কি বাঁচানো যাবে না? পেঁচু ওঝা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রেত বিতাড়ন মন্ত্র কখন কাজ করে না জানিস? যখন সেই প্রেত ওই দেহের ওপর সম্পূর্ণ অধিকার কায়েম করে ফেলে, যখন দেহ আর মন দুটোই তার কবজায় চলে যায়, তখন সাধারণ প্রেত বিতাড়ন মন্ত্র আর কাজ করে না। তার মানে সুলতার শরীরের ওপর ওই জিনিসটার পুরো দখল হয়ে গেছে। তাহলে এখন কি করবে তুমি? কাল কৃষ্ণপক্ষের চতুর্দশী, এমন তিথি বারবার আসে না। ক্ষেত্র বন্ধন করে সুলতার দেহ থেকে ওই প্রেতকে নিয়ে আমরা গাছের মধ্যেই আটকে রাখতে হবে। যে অন্ধকার থেকে ও বেরিয়েছে তাকে ওখানেই ফেরত পাঠাতে হবে। আমার বিশ্বাস রহস্যের মূল ওই মাঠেই লুকিয়ে আছে। কাল রাত না নামা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। রাত তখন অনেক গভীর। সারাদিনের ক্লান্তিতে কখন যে পেঁচু ওঝার চোখ লেগে গিয়েছিল সে নিজেও টের পায়নি। ঘরের ভেতর নিস্তব্ধতা। কেবল মাঝে মাঝে দূরে কোথাও ঝিঝি পোকার বুনো শিয়ালের একঘেয়ে ডাক ভেসে আসছে। মাথার দিকের জানলাটা খোলাই ছিল। সেই জানলা দিয়ে পূর্ণিমার ফ্যাকাশে সাদা চাঁদের আলো ঘরের মাটির মেঝেতে একটা লম্বা আলোর ফালি এঁকে দিয়েছে। বাইরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল তেঁতুল গাছটার ছায়া জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর পর্যন্ত ঢুকে এসেছে। হঠাৎ একটা শব্দে পেঁচু ওঝার ঘুম ভেঙে গেল। কান খাড়া করে শুনল, আবার হলো শব্দটা। কেউ হাতের নখ বা ধারালো কোনো অস্ত্র দিয়ে গাছের গায়ে আঁচড় কাটলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক তেমন। পেঁচু ওঝা ধীরে ধীরে উঠে বসল। তারপর জানলা দিয়ে তাকাতেই বুকের ভেতরটা শক্ত হয়ে এলো। তেঁতুল গাছটার গোড়ায় কেউ একজন দাঁড়িয়ে। চাঁদের আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে তারা অবয়ব, তবে কোনো মেয়ে ছেলের মতোই লাগছে। স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে পেঁচু ওঝার ঘরের দিকে। পেঁচু ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। বারান্দায় রাখা লণ্ঠনটা হাতে তুলে নিল। তারপর খুব সতর্ক পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে বুঝল লণ্ঠনের বিশেষ প্রয়োজন নেই। চারিদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। উঠোনের প্রতিটি কোণ পরিষ্কার দেখা যাচ্ছে, তবু সেই মূর্তিটার দিকে একবার তাকিয়ে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। একটা মেয়ে মানুষের অবয়বই বটে, কিন্তু তার হাত দুটো অস্বাভাবিক রকমের লম্বা, হাঁটুর অনেকটা নিচে নেমে গেছে। ঘাড়টা একদিকে
কাত হয়ে আছে, আর মুখটা ওটা যেন কোনো মৃত মানুষের পচে যাওয়া মুখ। চাঁদের আলোয় তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আছে সারি সারি কালচে দাঁতের সারি। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পেঁচো ওঝার দিকে। আর চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো স্থির তাকিয়ে আছে পেঁচো ওঝার দিকে। ঠিক সেই মুহূর্তেই চারপাশের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর মূর্তিটার মুখ না নড়লেও চারিদিক কাঁপিয়ে ভেসে এলো একটা বীভৎস কর্কশ গলা। সেই গলা, যে গলা আজ সুলতার মুখ থেকে বেরিয়েছিল। সাবধান করতে এলাম ওঝা, আমার কাজে বাধা দিতে এসো না। ওকে আমি জ্যান্ত অবস্থায় নরকে নিয়ে যাব ওঝা। ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কথাগুলো শেষ হতেই মূর্তিটার ঠোঁটের কোণে একটা অমানসিক হাসি ফুটে উঠল। পরের মুহূর্তেই মূর্তিটা হঠাৎ দুই হাত দিয়ে তেঁতুল গাছের গুঁড়ি আঁকড়ে ধরল। তারপর টিকটিকের মতো সোজা খাড়া হয়ে গাছ বেয়ে তরতর করে উপরের দিকে উঠে যেতে লাগলো। এক নিমেষে গাছের সর্বোচ্চ ডালে পৌঁছে গেল। পেঁচো ওঝা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর মূর্তিটা ডালের উপর দাঁড়িয়ে মাথাটা অস্বাভাবিকভাবে পেছনের দিকে ঘুরিয়ে একবার তাকালো। তারপরের মুহূর্তেই একটা বিশাল লাফ দিল শূন্যে। চাঁদের আলোয় দেখা গেল কালো ছায়ার মতো সেই দেহটা বাতাসের মধ্যে ভাসতে ভাসতে গ্রামের পশ্চিম দিকে যেতে লাগলো জমিদার বাড়ির দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই কালো ছায়াটা রাতের আকাশে মিলিয়ে গেল। উঠোনে একা দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে রইল পেঁচো ওঝা। তার চোখ দুটো তখন বিস্ফারিত, কারণ সে বুঝে গেছে যে শক্তির বিরুদ্ধে সে নামতে চলেছে সে সাধারণ শক্তি নয়। আশ্চর্যের বিষয় হলো তার সামনে দাঁড়ালে পেঁচো ওঝার সমস্ত শরীর মন নিস্তেজ হয়ে যাচ্ছে। ওই প্রেত জানে পেঁচো ওঝা কি করতে যাচ্ছে, আর সেই কারণে আজ রাতে সে নিজে এসেছিল সতর্ক করতে। কি বলছো তুমি পেঁচো? ঝোড়োর মাঠে দিনের বেলাতেই যেখানে লোকজন যেতে ভয় পায়, আর তুমি বলছো রাতের অন্ধকারে সেখানে যেতে হবে? ওখানে যে কত অশুভ খারাপ কিছু ঘটে এ লোকের মুখে তা তো শুনেছো। আমি তো ভাবতেই পারছি না। গোপাল চাটুর্যের গলায় যথেষ্ট আতঙ্ক। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোকও একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। ঝোড়োর মাঠের নাম শুনলেই গ্রামের মানুষদের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায় ভয়। পেঁচো ওঝা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ভয় আমিও পাই জমিদার বাবু। যে মানুষ বলে সে কোনোদিনও ভয় পায় না, সে হয়তো মিথ্যে কথা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রোগ যা ওষুধও সঠিক চাই। গোপাল চাটুর্য কিছু বলতে গিয়েও থেমে গেল। পেঁচো আবার বলল, আপনি তো বললেন জনার্দন মাস্টারের কাছ থেকে ফেরার সময় সুলতা ঝড়োর মাঠের পাশ দিয়ে এসেছিল, তারপর থেকেই ওর এই অবস্থা। তার মানে যা করেই হোক না কেন তার সূত্রপাত ওই মাঠেই। আজ রাতেও যে শক্তিটা আমার কাছে এসেছিল সে আমাকে মাঠে যেতে বারণ করেছে। কেন করেছে জানেন? কেন? কারণ সে জানে তার গোপন রহস্য ওই মাঠের মধ্যেই লুকিয়ে আছে। পেঁচো ওঝার গলা আরো ভারী হয়ে উঠল। আমি যদি বাড়িতে বসে শুধু মন্ত্র পড়ি তাতে হয়তো সাময়িকভাবে ওকে আটকানো যাবে, কিন্তু সুলতাকে বাঁচাতে হলে শিকড়ে হাত দিতে হবে, আর সেই শিকড় ঝোড়োর মাঠেই পোঁতা আছে। গোপাল চাটুর্যের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে।
আজ রাতেই আমি ক্ষেত্র বন্ধন করব। তারপর মাঠে গিয়ে দেখতে হবে ঠিক কি জেগে উঠেছে সেখানে। যে শক্তি আমাকে সাবধান করার সাহস দেখায় সে সাধারণ প্রেত নয়, কিন্তু সে যত শক্তিশালী হোক না কেন তারও একটা আশ্রয় আছে, একটা কেন্দ্র আছে। সেই কেন্দ্র খুঁজে না পেলে সুলতার মুক্তি নেই। তাই বলছি জমিদার বাবু, ঝোড়োর মাঠে আমাদের যেতেই হবে। ভয়কে এড়িয়ে নয়, ভয়ের মুখোমুখি হয়েই আজ আজ সত্যিটা জানতে হবে। আরেকটা কথা জমিদার বাবু, সুলতাকে সঙ্গে নিতে হবে। সুলতাকে এই অবস্থায়? হ্যাঁ, তবে সাবধানে। মেয়েটাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে, হাত পা যেন ছাড়াতে না পারে। সঙ্গে অন্তত ৩-৪ জন বলশালী লোক লাগবে। মাঝপথে যাই দেখুক বা শুনুক ভয় পেয়ে পালাবে না। আর কিছু জিনিসেরও ব্যবস্থা করতে হবে। কি জিনিস? একটা নতুন মাটির ঘট, গঙ্গা জল, সরিষা, কালো তিল, সিঁদুর, কুশ ঘাস, 1 মুঠো শ্মশানের মাটি, 5টা মাটির প্রদীপ, সর্ষের তেল, ধুনো আর লাল সুতোর গোছা। মাঠে পৌঁছে আগে ক্ষেত্র বন্ধন করতে হবে, তারপরে শুরু হবে আসল ক্রিয়া। ক্ষেত্র বন্ধন না করে কেউ গণ্ডির ভেতরে পা দেবে না, মনে থাকবে? সবাই মাথা নাড়ল, কিন্তু গোপাল চাটুর্যের মুখে উদ্বেগ তখনও কাটেনি। সে কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, একটা কথা জিজ্ঞেস করি পেঁচো, তুমি নিজেই তো বলেছ এই শক্তি সাধারণ প্রেত নয়। তোমার মন্ত্রপুত মাটিও ফিরিয়ে দিয়েছে। যদি সত্যি সে তোমার থেকেও শক্তিশালী হয়, তাহলে সে তোমার ক্ষতি করছে না কেন? প্রশ্নটা শুনে পেঁচো ওঝা কয়েক মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর ধীরে ধীরে চোখ খুলে তাকালো, মুখে তখন গভীর চিন্তার ছাপ। সেটাই তো বুঝতে পারছি না। যে শক্তি চাইলে 1 মুহূর্তে আমাকে আঘাত করতে পারে, সে বারবার আমাকে সাবধান করছে। প্রথমে সুলতার মুখ দিয়ে, তারপর গত রাতে আমার বাড়ির উঠোনে এসে। কেন আমাকে ভয় দেখিয়ে দূরে রাখতে চাইছে কেন? 2টি কারণ হতে পারে। হয় সে এমন কোনো কাজে ব্যস্ত যেখানে আমার হস্তক্ষেপ সে চায় না, অথবা কি? অথবা সে এমন কিছু লুকিয়ে রেখেছে যা আমি এখনো জানতে পারিনি। কথাগুলো বলেই পেঁচো ওঝা একবার পশ্চিম আকাশের দিকে তাকালো। আজ রাতেই দেখা যাবে ঝোড়োর মাঠে ঠিক কি জেগে উঠেছে। রাত তখন অনেক গভীর। গ্রামের পথঘাট প্রায় জনশূন্য। চারিদিকে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছে যেন গোটা গ্রাম নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে অজানা কোনো ঘটনার জন্য। সামনে হাতে হেরিকেন নিয়ে ধীরে ধীরে হাঁটছে পেঁচো ওঝা। তার কয়েক হাত পেছনে হাঁটছেন গোপাল চাটুর্যে। আজ আর তাকে গ্রামের জমিদার বলে মনে হচ্ছে না। মেয়ের চিন্তায় মুখ শুকিয়ে গেছে। তাদের ঠিক পেছনেই 4 জন লোক সুলতাকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছে। সুলতা সম্পূর্ণ অজ্ঞান। তাকে একটা পুরনো কাঠের পালকির মধ্যে শুইয়ে রাখা হয়েছে। হাত পা শক্ত করে লাল কাপড়ের ফালা দিয়ে বাঁধা। মুখটা অস্বাভাবিক রকম ফ্যাকাশে। চাঁদের আলোয় তাকে দেখে যেন মৃত মানুষের মতো দেখাচ্ছে। পালকির সামনের দিকটা কাঁধে নিয়ে আছে নিতাই আর হারু। নিতাই গ্রামের কামার, চওড়া বুক, মোটা বাহু। সারা জীবন লোহা পিটিয়ে শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। হারু বাগদি গ্রামের সেরা লাঠিয়ালদের মধ্যে একজন। ডাকাতের সঙ্গে পর্যন্ত লড়াই করেছে। জমিদার গোপাল চাটুর্যে শুধুমাত্র প্রয়োজন হলেই এদের ডাকে। পেছনের দিকটা বহন করে চলেছে গণেশ আর কেষ্টা। গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে তারা যখন ঝোড়ুর মাঠের দিকে এগিয়ে যেতে লাগলো, তখন আকাশের চেহারা বদলাতে শুরু করেছে।
কিছুক্ষণ আগেও আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এখন পশ্চিম দিগন্তের কোণে একটা কালচে মেঘ জমতে শুরু করেছে। ধীরে ধীরে সেই মেঘের দল আকাশের বুক জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। অন্ধকারের মধ্যে গাছটাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। বেশিরভাগ ডালি শুকিয়ে গেছে। কালচে বেঁকে যাওয়া শাখাগুলো আকাশের দিকে এমনভাবে উঠে দাঁড়িয়ে আছে যেন কোনো অতিকায় মৃত প্রাণী দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মাঠের আশেপাশে আর কোনো গাছ নেই, তাই দূর থেকেই আমড়া গাছটা স্পষ্ট চোখে পড়ছিল। গাছটার তলায় এসে পেঁচো ওঝা থামল। কয়েক মুহূর্ত স্থির চোখে চারপাশটা পর্যবেক্ষণ করল। তারপর ধীরে ধীরে বলল, নামাও। চারজন মিলে কাঁধের থেকে পালকিটা নামিয়ে আমড়া গাছের নিচে মাটির উপরে রাখল। মুহূর্তের জন্য চারপাশে গভীর নীরবতা নেমে এল। মাঠের উপর জমে থাকা কালো মেঘ তখন আরো ঘন হয়ে উঠেছে। পেঁচো ওঝা ধীরে ধীরে ঝোলাটা নামিয়ে মাটিতে রাখল। তারপর এক মুঠো মাটি তুলে হাতে নিয়ে চারিদিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এবার কেউ আমার অনুমতি ছাড়া এক পাও নড়বে না। আগে ক্ষেত্রবন্ধন হবে। সুলতাকে ধীরে ধীরে পালকি থেকে নামিয়ে আমড়া গাছের গোড়ায় বসিয়ে দেওয়া হলো। তার দুই হাত পা এখনো শক্ত করে মাথাটা সামনের দিকে হেলে পড়েছে। পেঁচো ওঝা গাছটার চারপাশে একবার ধীরে ধীরে হেঁটে এলো। তারপর ঝোলা থেকে একে একে প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে শুরু করলো। একটা নতুন মাটির ঘট, গঙ্গা জল, কালো সর্ষে, কালো তিল, কুশ ঘাস, ধুনো, সর্ষের তেলের ছোট পাত্র, লাল সুতো আর একটা ছোট কাপড়ে মোড়া পুঁটলি। সব জিনিস গাছটার সামনে সাজিয়ে রেখে পেঁচো ওঝা মাটিতে বসল। প্রথমে সে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে স্থানটা শুদ্ধ করল। তারপর কালো সর্ষে আর কালো তিল মিশিয়ে আমড়া গাছটাকে কেন্দ্র করে গোলাকার রেখা টানতে লাগলো। এরপর মৃদু স্বরে কি যেন একটা মন্ত্রপাঠ করতে করতে হাতের লাল সুতোটা দিয়ে পুরো জায়গাটা ঘিরে এক প্রকার অদৃশ্য সীমারেখা তৈরি করল। ক্ষেত্রবন্ধনের কাজ শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো পেঁচো। চারপাশে উপস্থিত সবাই নিঃশব্দে প্রতিটি কাজ লক্ষ্য করছিল। পেঁচো এবার ঝোলার ভেতর থেকে হাত ঢুকিয়ে একটা কাপড়ের পুতুল বের করে আনলো। পুতুলটা দেখতে মানুষের মতো, লাল কালো কাপড় দিয়ে তৈরি, বুকের কাছে সিঁদুরের দাগ টানা। আর এক হাতে একটা মোটা লোহার পেরেক তুলে নিল। গোপাল চ্যাটুর্জি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলো, এটা কি পেঁচো? এই পুতুলটাই হবে তার নতুন আশ্রয়। এই পেরেক আমি পুতুলটার গায়ে পুঁতে দিলে সুলতার দেহে থাকা প্রেত তার বন্ধন হারাবে। তখন মন্ত্রের প্রভাবে সে সুলতার শরীর ছেড়ে এই পুতুলের ভেতর আশ্রয় নিতে বাধ্য হবে। তারপর এই পুতুলটাকে আমড়া গাছের গায়ে পেরেক দিয়ে গেঁথে দিতে হবে। গাছটাই হবে তার কারাগার। যতদিন পেরেক অটুট থাকবে ততদিন সে মুক্ত হতে পারবে না। পেঁচো ডান হাতে লোহার পেরেকটা শক্ত করে ধরল। তারপর পুতুলটার বুকের দিকে পেরেকটা নিয়ে যেতে যাবে এমন সময় চারিদিকে নিস্তব্ধতা চিরে একটা গম্ভীর কর্কশ অমানসিক কণ্ঠস্বর ভেসে এলো। আমাকে বন্দি করার আগে একটা গল্প শুনবে নাকি ওঝা? মাঠের বাতাস মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কিন্তু সেই কর্কশ কণ্ঠস্বর শোনার পর তার হাত দুটো যেন অবশ হয়ে গেল। ধীরে ধীরে সকলে শব্দের উৎসের দিকে তাকালো, আর পর মুহূর্তে উপস্থিত সকলের বুকের রক্ত হিম হয়ে গেল। অচেতন হয়ে বসে থাকা সুলতার মাথাটা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। তার চোখ দুটো এখনো বন্ধ, ঠোঁট প্রায় নড়ছে না, কিন্তু সেই অমানসিক কর্কশ গভীর গলাটা স্পষ্ট ভেসে আসছে তার মুখের ভেতর থেকে। মুহূর্তের মধ্যে চারপাশের আতঙ্ক ছড়িয়ে পড়ল। নিতাই আর হারু অজান্তেই কয়েক পা পিছিয়ে গেল। গোপাল চ্যাটুর্জির মুখের রংটা ফ্যাকাশে হয়ে গেছে। পেঁচো ওঝাও তখন স্থির দাঁড়িয়ে, কারণ সেই গলায় এবার এমন একটা কথা শোনা গেল
যা তার বুকের বহু পুরনো ক্ষতটাকে মুহূর্তের মধ্যে রক্তাক্ত করে দিল। মাধবকে মনে আছে ওঝা? পেঁচু ওঝার শরীরটা কেঁপে উঠল। চারপাশে যেন হঠাৎ বাতাস কেমন থম মেরে গেছে। বন্দি করার আগে একটা গল্প শোনাই তোমাকে ওঝা। তোমার পাশে যে বসে আছে জমিদার গোপাল চাতুর্যে, তার একমাত্র মেয়ে সুলতার সঙ্গে মাধবের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। ওরা দুজনকে ভালোবাসত বহুদিন ধরে। সকলের অজান্তে দেখা করত, ভবিষ্যতের স্বপ্ন দেখত। সুলতা জমিদারের মেয়ে ছিল উচ্চ বর্ণের, আর মাধব ছিল এক ওঝার ছেলে, নিচু জাত। তবুও ভালোবাসা কি জাতপাত মানে ওঝা? কিন্তু একদিন খবরটা পৌঁছে যায় জমিদারের কানে। তখন গ্রামের ভদ্র ধর্মপরায়ণ দয়ালু জমিদারের মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে আরেকটা মুখ, একটা শয়তানের মুখ। সেদিনও এমনই ঝড় বৃষ্টির রাত ছিল। আজ থেকে ঠিক 2 বছর আগে এই মাঠে, এই আমড়া গাছটার নিচে মাধব এসেছিল সুলতার সঙ্গে দেখা করতে। কথা ছিল দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করবে, কিন্তু সে জানতো না তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। এই জমিদার গোপাল তার সাগরের নিতাই আর হারুকে দিয়ে মাধবকে খুন করিয়েছিল। চারপাশে স্তব্ধতা নেমে এলো। নিতাই আর হারুর মুখ মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেছে। দুজনেরই শরীর ঠক ঠক করে কাঁপছে। তাদের চোখে মুখে এমন এক আতঙ্ক, যেন বহুদিনের লুকিয়ে রাখা কোনো ভয়ঙ্কর সত্য হঠাৎ প্রকাশ্যে চলে এসেছে। নিতাইয়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল। সেই প্রেতকণ্ঠ আবার বলল, আমি সুলতার কোনো ক্ষতি করব না, কিন্তু যারা আমাকে খুন করেছে তাদের আমি ছাড়ব না। এবার হয়তো বুঝতে পেরেছ আমি কে। আমি তোমার মাধব বাবা, মাধব। মাধব? কৌশলে ওদের এখানে এনেছি। পরের মুহূর্তে সে এক লাফ দিয়ে গোপাল চ্যাটুর্যের উপর ঝাঁপিয়ে পড়ল। জমিদার গোপাল চ্যাটুর্য কিছু বুঝে উঠবার আগেই ভয়ঙ্কর সুলতার সেই দাঁত বসে গেল জমিদারের গলায়। একটা প্রবল আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। দৃশ্যটা দেখে নিতাই আর হারুর মুখের ভেতর আতঙ্ক জমাট বেঁধে গেল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা যাবে না ভেবে প্রাণপণে দৌড়াতে শুরু করলো ঝোড়ুর মাঠের উল্টো দিকে। কিন্তু সুলতা তখন যেন আর মাটিতে ছিল না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে বয়ে নিয়ে চলেছে যেন অস্বাভাবিক দ্রুততায়। পেঁচু ওঝা বিস্ফারিত চোখে দেখল সুলতার 2 হাত নিতাই আর হারুর দেহটা ছিঁড়ে ফেলছে। চোখের নিমিষেই দুটো দেহ মাঠে পড়ে রইল। এরপর সব শান্ত। 3টি নিথর দেহ পড়ে রইল আমড়া গাছটার গোড়ায়। পেঁচু ওঝা স্থির হয়ে দাঁড়িয়েছিল। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে নিজেকে একবার গুছিয়ে নিতে একটু সময় লাগলো। পেঁচু ওঝা স্থির দাঁড়িয়েছিল, তার চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। সে জানত না এই অশ্রু সুখের না মুক্তির। ধীরে ধীরে সে লক্ষ্য করল সুলতা তার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো যেন আগের মতো ভয়ঙ্কর নয়, সেখানে এখন অদ্ভুত এক ক্লান্তি আর শান্তির ছায়া। তখনই পেঁচু ওঝা দেখল
সুলতার শরীর থেকে একটা কালো আবছা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। প্রথমে ধোঁয়ার মতো, তারপর ক্রমশ স্পষ্ট। ছায়ামূর্তিটা কয়েক হাত উপরে উঠে থেমে গেল। পেঁচো ওঝার বুকটা কেঁপে উঠল। অবিশ্বাসে তার চোখ বড় বড় হয়ে গেল। না, ভুল নয়, ভুল হওয়ার উপায় নেই। সেই মুখ, সেই চেহারা, সেই চেনা অবয়ব। এ যে তার মাধব, তার একমাত্র ছেলে, তার প্রাণের টুকরো। মাধবের মুখে তখন একটা প্রশান্তের হাসি। মনে হলো বহুদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে সে। ধীরে ধীরে মাধবের দেহটা মিলিয়ে গেল বাতাসে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন পেঁচো ওঝা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।